নারায়ণপুর নামের একটা গ্রামে ললিত নিজের পরিবারের সাথে হাসি খুশি থাকত। ও নিজের ক্ষেতে চাষবাস করত। ঈশ্বর, আজকে গরমটা দেখছি একটু বেশি হয়েছে। পরিশ্রম না করেই তো ঘাম ঝরে যাচ্ছে আমার। যদি এইভাবেই চলতে থাকে তাহলে তো অনেক সমস্যা দেখা দেবে, তাই না? এমনিতেই বৃষ্টি বেশি না হওয়ার কারণে জমির অবস্থা খুবই খারাপ। তুমি একদম ঠিক বলেছ। ক্ষেত এখন আগের মতো নেই। আমাদেরকে থেমে খাবার খাওয়া উচিত, কারণ রোদ কম হলে আবার চাষবাস করতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। খুব জোরে খিদেও পেয়েছে। ললিত আর তার স্ত্রী দুজনই একটা গাছের নিচে বসে খাবার খেতে শুরু করে। এমনিতে একটা কথা বলো তো, যে এখন আমাদের বাড়িতে কতদিনের খাবার আর মুদিখানা মাল রয়েছে যা দিয়ে আমাদের সংসারটা চলতে পারে? ব্যাস কাল রাত অবধি। কি বললে তুমি? শুধুমাত্র কাল রাত অবধি? হায় ঈশ্বর, আমার কাছে তো টাকাও নেই দেখছি এখন আর। এই জিনিসগুলো তোমার গয়না বন্ধক দিয়ে আমি নিয়ে এসেছিলাম বাড়িতে। আমি তো আর কিছুই বুঝতে পারছি না যে আমরা কি করে বাঁচবো। তুমি বললে আমি নিজের মায়ের বাড়ি চলে যাই। কিছুদিন ওখানে থেকে আমি তোমার জন্য রেশন নিয়ে আসব। আমি তোমাকে যেতে দিতে চাই না, কিন্তু আমাদের কাছে অন্য কোনো উপায়ও তো নেই। ললিত নিজের স্ত্রীকে শ্বশুর বাড়ি, তার মানে তার মায়ের ওখানে পাঠিয়ে দেয়, আর গ্রামে এদিক ওদিক হাঁটতে শুরু করে। আরে এই যে ললিত, চুপচাপ হয়ে কোথায় চলে যাচ্ছে এইভাবে? আইসো, আমার সাথে চা খাবে, চলো। আরে আমি আর কি বলি বলো তো দাদা, আমি কিছুই বুঝতে পারছি না। বাড়িতে যে মালপত্র নেই, পকেটে পয়সা নেই, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না গো। আরে তুমি কি এত চিন্তা করো বলো তো? আমি আমার কিছু জমি বিক্রি করে একটা বড় ট্রাক্টর কিনে নিয়েছি। এখন শুধু একজন ভালো ড্রাইভার চাই ট্রাক্টরের। তুমি যদি চাও তাহলে আমার জন্য কাজ করতে পারে। তোমাকে মাসের শেষে 3000 টাকা মাইনে দেবো আমি। যদি আপনি আমাকে এই কাজটা দেন তাহলে আমার কাছে সৌভাগ্যের ব্যাপার হবে এটা। আমার পুরো পরিবারটাকে আমি রক্ষা করতে পারবো। আর এরকমটাই হলো। রাধা মোহন ললিতকে নিজের ট্র্যাক্টরের ড্রাইভার বানিয়ে দেয়। ললিত সারা দিন পরিশ্রম করে তার বাড়িতে কাজ করত, আর রাধা মোহনের সাথেই অন্যদের ক্ষেতেও চাষ করত। ও দাদা, আমার ক্ষেতে একটু জল ভরে গেছে। তুমি কি আমার ক্ষেতেও গিয়ে ট্র্যাক্টর চালিয়ে ক্ষেতে চাষ করবে? আরে এটা আবার বলার কি আছে বলো তো? আমি অবশ্যই করব, কিন্তু এই জমিতে জল অনেক বেশি রয়েছে। আমার ট্র্যাক্টর যদি আবার ভেতরে ঢুকে যায় তখন খুব বড় একটা সমস্যা হবে কিন্তু, তাই না? ওরকমটা কিছুই হবে না, তুমি চিন্তা করো না, তুমি চলে যাও। ললিত বিনা চিন্তা ভাবনা করে ওই ক্ষেতে চলে যায়। কিছুক্ষণ ট্র্যাক্টর ভালো করেই চলে, কিন্তু ক্ষেতে জল বেশি ভরে যাওয়ার কারণে সেই ট্র্যাক্টর সেই ক্ষেতের মধ্যেই ফেঁসে যায়। ঈশ্বরে, আমি কি করে বসলাম? পুরো ট্র্যাক্টরটা জমিতে বসে গেল যে। এখন আমি এটাকে কি করে বাইরে বের করব? আমি যদি একে বাইরে নিয়ে আসতে না পারি তাহলে অনেক বড় ক্ষতি হতে চলেছে। দেখছো কি? ট্র্যাক্টরের মালিককে ডেকে আনো। তুমি তো কোনো কাজেরই নও। ফালতু ফালতু তোমাকে নিজের ক্ষেতে আমি ডাকলাম। ভালো ড্রাইভার নও তুমি। চোরের মায়ের বড় গলা দেখছি। এই সব কিছু তোমার জন্যই হয়েছে। তোমার কথা শুনেই তো আমি আমার নিজের পেটে লাথি মারলাম। ললিত গিয়ে নিজের ট্র্যাক্টরের মালিক রাধা মোহনকে ডেকে পাঠায়। তোমার কাছ থেকে আমি এটা তো আশা করিনি। তুমি এত বড় ভুল কি করে করলে? এখন আমার ট্রাক্টর বাইরে যদি বেরিয়েও আসে তাহলেও সেটা নিয়ে কোনো লাভ নেই। আমার অনেক বড় লস করলে তুমি। আমি ট্র্যাক্টরটা বাইরে বের করার পুরোপুরি চেষ্টা করব। ট্রাক্টরের ইঞ্জিনে বেশি জল ঢোকার কারণে নষ্ট হয়ে গেছে, শুধু গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। আমি এসব কিছু জানতে চাই না। 1 বছর তোমাকে সময় দিচ্ছি, আমার নতুন ট্রাক্টর তুমি নিয়ে আসবে, নাহলে তুমি আর তোমার স্ত্রী জেলে যাওয়ার জন্য তৈরি থেকো। মালিক, এ আপনি কি কথা বলছেন? এত টাকা আমি কোত্থেকে আনবো? রাধা মোহন ধমকি দিয়ে ওখান থেকে চলে যায়। ললিত রাধা মোহনের ট্র্যাক্টরের ধার নিজের মাথায় উঠিয়ে ফেলেছিল। ললিত কিছু গরুর সাহায্যে ট্র্যাক্টরটা ক্ষেতের বাইরে বার করে। এই যে দাদা, এটা ট্রাক্টর কম আর রিক্সা বেশি মনে হচ্ছে। এটা দিয়ে আর কোনো কাজ হবে না। এই যাও তো, গিয়ে নিজের কাজ করো, যাও। আমার কাজের মধ্যে এসো না, যাও এখান থেকে, যাও। ললিত সেই খারাপ ট্র্যাক্টরটা নিজের বাড়িতে নিয়ে চলে যায়, আর ওখানে গিয়ে দেখতে পায় যে তার স্ত্রী অনেকগুলো সবজি আর কিছু রেশন নিয়ে বাড়িতে ফিরেছে। আজ আমি তোমার পছন্দের পাও ভাজি বানাবো। এটা খাওয়ার পর তুমি কোথাও কাজ খুঁজতে চলে যেও। কমপক্ষে 2 সময়ের খাবার তো শান্তিমতো খেতে পারবে। আরে আমার মাথা চিন্তায় একেবারে ফেটে যাচ্ছে। কিছু বুঝতে পারছি না যে আমি এখন কি করব। নতুন ট্র্যাক্টর কিনতে কিনতে আমার জীবনটাই না বেরিয়ে যায়।
ভালো ভালো বলো গো, আমাদের দুজনের মিলেমিশে কিছু একটা করতে হবে, নয়তো আমাদের জীবন কঠিন হতে চলেবে। ততক্ষণেই ওখানে ললিতের শালা মানে সুরেখার ভাই চলে আসে। ও তার সাথে কয়লা আর একটা বড় তাওয়া নিয়ে আসে। জামাইবাবু, জামাইবাবু, কেমন আছেন আপনি? এই দেখুন আমি আপনার জন্য কি নিয়ে এসেছি। ওহো, এত কয়লা আর এত বড় তাওয়া, এগুলো নিয়ে কি হবে? আমাকে দিদি বলল যে দিদি আজকে পাওভাজি বানাতে চলেছে, সেই জন্যই আমি এই তাওয়া আর কয়লাটা নিয়ে এসেছি, যাতে সব কিছু বেশ সুস্বাদু হয়। এত বড় তাওয়া আমি রাখবো কোথায় বলো তো? এই তাওয়াটা আমরা ট্র্যাক্টরের খারাপ ইঞ্জিনে রাখবো, আর পেট্রোলের জায়গায় কয়লার আগুনে আমরা পাও ভাজি বানাবো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এসব করে কি লাভ বলো তো? আরে জামাইবাবু, এমনিতেই তো ট্র্যাক্টরটা ভাঙাচোরা হয়ে গেছে, এর থেকে ভালো উপায় তো আর কিছু হতেই পারে না। সহজেই কয়লা পাওয়া যাচ্ছে, আর কোথায় আপনি গ্যাসের ওপরে পয়সা নষ্ট করতে চাইছেন বলুন তো? তা তুমি কথাটা ঠিকই বলেছ, একদম ঠিক কথা বলেছ, আমরা এরকমটাই করব। আর কি হলো, ট্র্যাক্টরের আগের জায়গায় ওরা একটা বড় তাওয়া লাগিয়ে দেয়, আর ট্র্যাক্টরের ইঞ্জিনে পেট্রোলের জায়গায় কয়লা রেখে তাওয়াটা গরম করতে শুরু করে। দেখতে দেখতেই সুরেখা ওই ট্র্যাক্টরের তাওয়ায় সমস্ত সবজি ফেলে দেয়, আর পাও ভাজি তৈরি হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ট্র্যাক্টরের তাওয়ায় পাও ভাজির খুব ভালো সুগন্ধ আসতে শুরু করে। আরে বাহ, গন্ধ তো বেশ দারুণ বেরোচ্ছে। আমাদের ট্র্যাক্টর পাওভাজি মনে হচ্ছে তৈরি হয়ে গেছে। বাহ জামাইবাবু, বাহ, আপনি কি সুন্দর নাম রেখেছেন এর, বাহ। পুরো পরিবার মিলে ট্র্যাক্টর পাও ভাজি খুব ভালো করে খায়, আর ললিত নিজের স্ত্রী সুরেখাকে বলে, গিন্নে, যাই হোক না কেন, কিন্তু দারুণ হয়েছে এটা খেতে। আমরা বরং পাওভাজির ব্যবসা করি, কি বলো? এখন তো আমাদের কাছে সব জিনিসপত্র রয়েছে। তুমি তো আমার মনের কথাটা বললে। কাল থেকে আমরা নিজেদের ট্র্যাক্টর পাও ভাজি বাজারে বানাবো। একদম দেরি না করে দ্বিতীয় দিনই ললিত আর তার স্ত্রী নিজের ট্র্যাক্টরকে বাজারে দাঁড় করিয়ে দেয়। নরেশ তাদের সাহায্য করতে শুরু করে। আস্তে আস্তে সবাই ট্র্যাক্টর পাও ভাজির ব্যাপারে জানতে পেরে যায়। আরে ভাই, তোমার ট্র্যাক্টর পাওভাজির ব্যাপারে বেশ কথা শুনেছি, আমার একটু খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এটা শুদ্ধ দেশি ঘি দিয়ে তৈরি হয়েছে, এতে কোনো মেশানো নেই, আবার কোনো খারাপও কিছু নেই। আর টাটকা সবজির পাওভাজি এখানে দারুণ খেতে হবে, আপনি খান না। বাহ বাহ বাহ, এত ভালো পাওভাজি আমি আজ অব্দি কখনো খাইনি। হায় ঈশ্বর, তোমার কোটি কোটি প্রণাম যে আমার জিভটাকে এত সুস্বাদু খাবার খাওয়ালেন আপনি। ট্র্যাক্টর পাও ভাজি আস্তে আস্তে সমস্ত জায়গায় প্রসিদ্ধ হয়। পুরো 1 বছর কেটে গেছিল। ললিত আর তার স্ত্রী আগের থেকে অনেক বেশি ধনী হয়ে গেছিল। একদিন রাধা মোহন তাদের বাড়িতে আসে আর বলতে শুরু করে, এই যে ললিত, কোথায় তুমি? আমার নতুন ট্র্যাক্টর আমাকে ফিরিয়ে দাও, না হলে আজকে গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে দেবো আমি। ততক্ষণেই ওখানে ললিত একটা নতুন ভালো ট্র্যাক্টর নিয়ে চলে আসে আর রাধা মোহনকে বলে ওঠে, এই নিন আপনার ট্র্যাক্টর, একদমই নতুন, আমি আপনার কাছে আসতেই চলেছিলাম। রাধা মোহন নতুন ট্র্যাক্টর পেয়ে খুব খুশি হয় আর ললিতকে ধন্যবাদ জানায়। তখন সুরেখা বলে ওঠে, এইভাবে কি করে আপনি যাচ্ছেন? আমাদের বাড়ির ট্র্যাক্টর পাও ভাজি খাবেন না? আরে এ আপনি কি বলেন, অবশ্যই খাবো। ললিত নিজের স্ত্রী আর শালার সাহায্য নিয়ে ট্র্যাক্টর পাও ভাজির ব্যবসা জোর শোর করে চালাতে শুরু করে, আর সবাই হাসি খুশি নিজের জীবন কাটাতে লাগে। আমাদের দেশে যেভাবে 4 ধাম প্রসিদ্ধ, সেইভাবেই শ্রীখণ্ড গ্রাম আর ওখানকার সুন্দর পাহাড় আর ওখানকার দেবতার জন্য প্রসিদ্ধ। দূর দূর থেকে লোকেরা শ্রীখণ্ড দেবতার দর্শন করার জন্য এখানে আসে। আর এইভাবেই একদিন রবার্ট ডিসুজা এখানে ঘোরার জন্য আসেন। আরে বাহ, আমি তো এই গ্রামের ব্যাপারে যা কিছু শুনেছিলাম, এই গ্রাম দেখছি তার থেকেও অনেক বেশি সুন্দর। সেই জন্য মানুষও এখানে আসার জন্য পাগল হয়ে থাকে, ইচ্ছে তো করে এই গ্রামে একটা ঘর বানাই নিজের। রবার্ট গ্রামের চারদিকে পাহাড় দেখার জন্য বেরিয়ে পড়ে। ওখানে পৌঁছে ও খুব ভালো দৃশ্য দেখতে পায়। বাহ,
এত সুন্দর সব পাহাড় যেটা আমি আগে কখনো স্বপ্নেও দেখিনি। আজকে তো প্রচুর ঘুরে বেড়ালাম, আনন্দ খুব হলো, কিন্তু এখন প্রচন্ড জোর খিদে পেয়েছে। তাড়াতাড়ি যদি এখন খাবার না পাই তাহলে মাথা ঘুরে যাবে। কিন্তু হে ভগবান, যদি আশেপাশে ভালো খাবার পাওয়া যায় তো মজা এসে যাবে। রবার্ট খাবার খাওয়ার খোঁজে বেরিয়ে পড়ে, আর তারপর ও একটা ধাবা দেখতে পায়। মনে হচ্ছে এটা কোনো পাহাড়ি রেস্টুরেন্ট, গিয়ে দেখাই যাক একবার। গেলে কিছু না কিছু খাবার তো নিশ্চয়ই পাওয়া যাবে। রবার্ট ধাবার ভেতরে যায়। খাবার মতো কিছু পাওয়া যাবে কি? হ্যাঁ হ্যাঁ, কেন নয় বাবু, অনেক কিছু আছে। কি চাই আপনার? এখানে ভালো কি কি পাওয়া যেতে পারে? এখানে যা কিছু সব তো ভালোই পাওয়া যায়। আপনি একবার আমাদেরকে সেবা করার মতো সুযোগটা তো করে দিন। ঠিক আছে, দুটো আলু পরোটা নিয়ে আসো। রবার্ট টেবিলে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই শিবপ্রসাদ রবার্টের জন্য আলুর পরোটা বানিয়ে নিয়ে আসে। দেখতে দেখতেই ধাবায় অনেকগুলো লোকের ভিড় হয়ে যায়। এখানে তো খদ্দেরের ভিড় লেগে গেছে। মনে হচ্ছে এই গ্রামে আর কোনো রেস্টুরেন্ট হয়তো নেই। যদি আমি এখানে নিজের একটা রেস্টুরেন্ট খুলে দিই তাহলে অনেক টাকা কিন্তু কমাতে পারি। রবার্ট তাড়াতাড়ি নিজের পরোটা শেষ করে আর শিবপ্রসাদকে টাকা দিয়ে ওখান থেকে সোজা শহরের জন্য রওনা দেয়, আর ওখান থেকে ঋণ নিয়ে ওখানে একটা রেস্টুরেন্ট খুলে দেয়। চলে আসুন, নতুন রেস্টুরেন্ট খোলা হয়েছে। অনেকগুলো লোক রবার্টের রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য আসে, কিন্তু ওখানকার খাবার ওরা বেশি একটা পছন্দ করে না, আর ওরা খাবার খাওয়ার জন্য শিবপ্রসাদের ধাবাতেই চলে যায়। এটা দেখে রবার্টের খুব রাগ ওঠে। ও শিবপ্রসাদের কাছে যায়। দেখুন, আমি এই গ্রামে একটা নতুন রেস্টুরেন্ট খুলে দিয়েছি। অনেক শুভকামনা ভাই সাহেব। তোমার এই ধাবাটা থাকার জন্য আমার রেস্টুরেন্টের লোকজন একদম আসছে না, কিন্তু এতে আমি কি করতে পারি? তোমার এই ধাবাটাকে বন্ধ করে দাও, না হলে ভালো হবে না। কিন্তু এই যে শুনুন দাদা, এই ধাবাটা আমাদের পূর্বপুরুষরা বানিয়ে গেছেন, এটা দিয়েই আমাদের রুজি রুটি সব চলে। যদি এটাকে বন্ধ করে দিই না তাহলে আমরা সবাই অনাহারে মরবো। শিবপ্রসাদের কথা শুনে রবার্ট রাগের চোটে ওখান থেকে চলে যায় আর নিজের মনে ভাবতে শুরু করে। মনে হচ্ছে ও এমনিতে কথা শুনবে না, একে এখন একটা ভালো কোনো শিক্ষা দিতে হবে। শিবপ্রসাদের ধাবাকে ভেঙে দেয় আর জেসিবি দিয়ে ওটাকে পাহাড়ের পেছনে ফেলে দেয়। এবার দেখবে মজা। যখন বাঁশরি রইল না তখন বাঁশি বাজবে কি করে? এখন আমার রেস্টুরেন্ট দারুণ চলবে আর আমি অনেক টাকা কামিয়ে নেব। রবার্ট খুব খুশি হয়। ওর মনে হচ্ছিল যে ধাবা ভেঙে যাওয়ার কারণে এখন সমস্ত লোকেরা তার রেস্টুরেন্টেই খাবার খেতে আসবে, কিন্তু সে এটা জানতো না যে ওর এই চাল ওর উপরেই ভারী পড়ে যাবে। পরের দিন সকালে যখন শিবপ্রসাদ ধাবার জায়গায় পৌঁছায় তখন দেখতে পায় যে ধাবা ওখানে নেই। আরে, আমার ধাবাটা কোথায় চলে গেল? আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো নিঃস্ব হয়ে গেলাম। শিবপ্রসাদ এদিক ওদিক ধাবা খুঁজতে শুরু করে আর খুঁজতে খুঁজতে পাহাড়ে পৌঁছে যায়, যেখানে ওর ধাবা ভাঙা অবস্থায় পড়েছিল। ওটাকে দেখার পর ও খুব জোরে কাঁদতে শুরু করে। এটা আমার পূর্বপুরুষের চিহ্ন ছিল, এসব কিছু কি করে হয়ে গেল? অন্যদিকে শ্রীখণ্ড ভগবান একটা ফকির বাবার বেশ নিয়ে ওখানে ঘুরতে আসেন। উনি সবার আগে রেস্টুরেন্টে যান। আমার খুব খিদে পেয়েছে বাবা, অনেক দিন কোনো খাবার খাইনি, খাওয়ার জন্য কিছু দিয়ে দাও। ফকির বাবার অবস্থা খুব খারাপ ছিল। ওনার কাপড় ফেটে গেছিল আর পায়ে চটিও ছিল না। আরে ভিখারি কোথাকার, এর ভেতরে আছে কি করে ঢুকে পড়লি? বেরো এখান থেকে। বাবা, এরকমটা বলো না, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দিলে অনেক পুণ্য হবে তোমার। আরে বুড়ো কোথাকার, এই রেস্টুরেন্টটা বড় লোকদের জন্যে, তোমাদের মতো ভিখারিদের জন্য নয়। যাও, বেরিয়ে পড়ো এখান থেকে। রবার্ট ফকির বাবাকে রেস্টুরেন্ট থেকে বাইরে বার করে দেয়। ফকির বাবা পায়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে পৌঁছায়, যেখানে শিবপ্রসাদ ধাবার সামনে দাঁড়িয়ে কাঁদছিল। কিছু খাওয়ার জন্য দাও বাবা আমাকে, অনেক দিন ধরে কিছু খাইনি। বাবা, আমার কাছে আপনাকে দেওয়ার মতো এখন কিচ্ছু নেই। বাবা, আমি তো একজন ক্ষুধার্ত সাধু,
আমাকে যদি বাসি খাবারও তুমি খাওয়াও তাও আমি খেয়ে নেব। আমার সব খাবার খারাপ হয়ে গেছে, এই দেখুন না, খাবার বানানোর জিনিসও সব মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফকির বাবা দেখেন যে ধাবার ভেতরের খাবার দাবার সব কিছু মাটিতে চারদিকে ছড়িয়ে পড়েছিল। বাবা, যদি তুমি চাও তো এই সব কিছু বিতরণ করেই এই ফকিরের পেট ভরাতে পারো। ঠিক আছে বাবা। শিবপ্রসাদ মাটিতে পড়ে থাকা খাবার দাবার নিয়ে নেয় আর ওই ফকির বাবাকে প্লেটে খাবার খেতে দেন, যার কারণে ফকির বাবার পেট ভরে যায়। তুমি একজন ক্ষুধার্ত ফকিরকে খাবার দিয়েছো, তার খিদে মিটিয়েছো। ভগবান তোমাকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে। ফকির বাবার আশীর্বাদ দেওয়ার পর ধাবার চারদিকে অনেক বড় একটা রামধেনু তৈরি হয়। ভগবান তো আমার থেকে মুখ ঘুরিয়েছেন বাবা, দেখুন না আমার এই ধাবার কি অবস্থা হয়ে গেছে। শিবপ্রসাদ পেছনে নিজের ধাবার দিকে দেখে, তখনও অবাক হয়ে যায়, কারণ ধাবা পুরোপুরি ভাবে রামধনুতে ঢেকে গেছিল আর খুব সুন্দর দেখাচ্ছিল। এটা তো আমার দারুণ হয়ে গেছে। মনে হচ্ছে ভগবান তোমার দিকে মুখ তুলে চেয়েছেন, কিন্তু এই ইন্দ্রধনু তো কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যাবে। শ্রীখণ্ড ভগবান কি তোমার মনে হয় এখান থেকে চলে গেছেন? না, ও চিরকাল এখানেই ছিল আর চিরকাল এখানেই থাকবে। যদি শ্রীখণ্ড ভগবান চিরকাল এখানেই থাকেন, তাহলে ওনার আশীর্বাদ আর এই ইন্দ্রধনুও তোমার সাথে চিরকাল ধরে থাকবে। এইটুকু বলে ফকির বাবা ওখান থেকে চলে যায়। শিবপ্রসাদ ওনাকে যেতে দেখে, আর যখন উনি শিবপ্রসাদের চোখ থেকে উধাও হয়ে যায়, তখন শিবপ্রসাদ পেছনে ঘুরে দেখে, তখন রামধেনু এখন আরো বড় হয়ে গেছিল আর এখন ওর ধাবা ইন্দ্রধনুষের সাথে ভালোভাবে সাজানো হয়েছিল। রামধেনু ধাবাতে পৌঁছানোর জন্য সিঁড়িও তৈরি হয়েছিল। শিবপ্রসাদ ওই সিঁড়ি দিয়ে নিজের ধাবায় যায় আর দেখে যে ধাবার অবস্থা পুরোপুরিভাবে বদলে গেছিল। ধাবা ভেতর থেকে চমকাচ্ছিল। হে শ্রীখণ্ড মহারাজ, আপনার জয় হোক। যেইমাত্র লোকেরা এই রামধেনু ধাবার ব্যাপারে জানতে পারে, রবার্টের সমস্ত গ্রাহক ওই রেস্টুরেন্টের খাবার ছেড়ে দিয়ে ওই ধাবার দিকে রওনা দেয়। মনে হচ্ছে ও এমনিতে মানবে না, ওকে আরো একটাবার শিক্ষা দিতে হবে। রবার্ট জেসিবি মেশিন নিয়ে ধাবা ভাঙার জন্য যায়, আর যেইমাত্র ওর মেশিন পাহাড়ের উপর পৌঁছায়, তখন সেটা ফিসলে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এটা কি হয়ে গেল? এরকম চলতে থাকলে তো আমি শেষ হয়ে যাব। গ্রাহক না আসার কারণে রবার্টের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। রবার্টের অবস্থা দেখে শিবপ্রসাদ ওর উপরে দয়া দেখায়, আর ও নিজের রামধনু ধাবাতে রবার্টকে কাজ দিয়ে দেয়। এখন রবার্টও নিজের ভুল বুঝতে পেরে যায়, আর সেই কারণে ও শিবপ্রসাদের কাছে ক্ষমা চেয়ে নেয় আর মন লাগিয়ে কাজ করে আস্তে আস্তে নিজের ঋণ শোধ করতে শুরু করে। রামধেনু ধাবা পুরো শ্রীখণ্ডে প্রসিদ্ধ হয়ে যায়।